সকলের সাথে সমাজের মাঝে এপি অপকট আছে। সকলকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফলো ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আরও আমাদের সাপোর্ট করে যাবেন। দেখতে থাকুন আমাদের উপস্থাপনা। নারীদের প্রতি অত্যাচার বহু প্রাচীনকাল থেকে হয়ে এসেছে। একটা সময় নারীদের শিক্ষার ব্যবস্থা ছিল না, নারীরা শিক্ষা গ্রহণ করতে পারতেন, এরকম সামাজিক কিছু সংস্কার ছিল, তার বন্ধনে আটকে রাখা হতো। কিন্তু শিক্ষার অগ্রগতি, বিজ্ঞানের অগ্রগতি, সমাজের অগ্রগতির সাথে সবই এক এক করে বদলেছে। গণ আন্দোলন আমরা তো যুগ যুগ ধরে দেখে আসছি। গণ আন্দোলন, এই গণ আন্দোলন আমরা দেখেছি, আমরা জেনেছি 70-এর দশকে বিভিন্ন তেভাগ আন্দোলন দেখেছি, খাদ্য বিপ্লব আন্দোলন দেখেছি বা শুনেছি। আমাদের বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার আগেও তিনি যে আমার দেখা খুবই বড় বিখ্যাত গণ আন্দোলনের নেত্রী এখনো পর্যন্ত যা দেখেছে। কিন্তু অভয়া ঘটনা ঘটার পর 2024 সালের 9ই আগস্ট, ঠিক তার আগের দিন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু হয়। আর জি করের ঘটনা ঘটার পর যে গণ আন্দোলন দেখলাম, বহু বয়স্ক মানুষকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এরকম গণ আন্দোলন তারা কোনো দেখেছেন কি না। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। এই গণ আন্দোলনের উপরই একটা দারুণ আলোচনা দেখলাম। এই অভয়া ঘটনাকে কেন্দ্র করে গতকাল যে অভয়ার জন্মদিন পালন হলো 9ই ফেব্রুয়ারি, সেখানে গণকনভেনশনে অসাধারণ একটা বক্তব্য তুলে ধরলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল কাফি স্যার। তার এই বক্তব্যটা আমাদের এই এপি অকপট মাধ্যমে না তুলে ধরে আমি নিজেকে ঠিক রাখতে পারছি না, যে এরকম বক্তব্য, যে ভয়ঙ্কর বক্তব্য, যে অসাধারণ বক্তব্য তিনি তুলে ধরলেন। কাল কিছুটা আমাদের প্রথম পর্বে ওনার কিছুটা অংশ বক্তব্য আমরা উপস্থাপন করেছিলাম। আজকে আমাদের এপি অকপট নিউজের মাধ্যমে এই আব্দুল কাফি স্যারের বক্তব্যটা পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো এবং আশা রাখবো, সবার কাছে অনুরোধ করব বক্তব্যটা পুরো একবার শুনবেন। বিশেষ করে যারা গণ আন্দোলনকে দেখেছেন, জেনেছেন বা গণ আন্দোলন সম্বন্ধে আলোচনা করেন, বহু আলোচকের আলোচনা আমরা দেখি, কিন্তু এই অনেকের বক্তব্য শুনি, কিন্তু স্যারের এই অসাধারণ বক্তব্য গতকাল যে গণকনভেনশন মঞ্চ থেকে রাখলেন, পুরোটাই আপনাদের সামনে তুলে ধরছি। ভালো করে দেখুন এবং শুনুন, দেখতে থাকুন। সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। মেয়র ভিউ ক্যাফে, মেয়র ভিউ ক্যাফে, নীল আকাশে মেঘের ভেলা, পুকুর পাড়ে সবুজ মেলা। মেয়র ভিউ ক্যাফে, মেয়র ভিউ ক্যাফে, লালপুর, রঞ্জনপল্লী, চোরা পুকুর পাড়ে। মেয়র ভিউ ক্যাফে, মেয়র ভিউ ক্যাফে, নির্মল সূর্যালোকে পাখিদের ডাকে, সবুজ পরিবেশে মেয়র ভিউ ক্যাফে। মেয়র ভিউ ক্যাফে, হোম ডেলিভারির সুব্যবস্থা আছে। মেয়র ভিউ ক্যাফে। অন্যায় হলো আমাদের বাড়ির, আমাদের ঘরের, আমাদের আত্মীয়, তাকে এভাবে নৃশংসভাবে হত্যা এবং হত্যার আগে যৌন হেনস্থা করা, অত্যাচার করা, এইটার কষ্ট বেদনা আমার গায়ে এসেও লেগেছে। আমি ঠিক জানি না এক্ষুনি আমার কি চাওয়া উচিত। আমি একটা শব্দ বের করে নিয়েছিলাম, বলছিলেন একেবারে গোড়াতে, জাস্টিস। যারা সেদিন জাস্টিস চাই এই কথা বলে চিৎকার করছিলেন রাস্তায় দাঁড়িয়ে, তারা সকলে, আমি নিশ্চিত করে বলতে পারি, তাদের মধ্যে অনেক মানুষ ছিলেন যারা সেই জীবনে প্রথমবার জাস্টিস শব্দটা উচ্চারণ করলেন। তারা ছোটবেলার ওয়ার্ড বুকে সবাই পড়েননি যে জাস্টিস মানে ন্যায়, কিংবা ন্যায় মানে জাস্টিস। তারা তাদের অভিজ্ঞতায় নতুন করে শিখেও নিচ্ছিলেন এই ঘটনার মধ্যে দিয়ে, যে এই রকম সময়ে যা চাইতে হয়, যার জন্য গলা ফাটাতে হয়, যার জন্য দুহাত মুঠো করে আকাশের দিকে ছুঁড়ে দিতে হয়, সেই বিষয়টির নাম জাস্টিস। খুব ছোট শিশু বাচ্চা
ভালো করে কথা বলতে শিখিনি বা শিখেছে সবে, সেও বাবা মার হাত ধরে রাস্তায় হাঁটতে হাঁটতে উই ওয়ান্ট জাস্টিস বলছি। ওর শৈশব থেকে চিন্তার মধ্যে অভয়ার মারফত এই শব্দটি গেঁথে গেল। তারপর সময়ের নিয়মে অনেক রাস্তা পার করলাম আমরা। জাস্টিস সত্যি সত্যি যে এলো তা বুক ঠুকে বলতে পারা যাচ্ছে না। রায় এসেছে, বিচার হয়েছে, চার্জশিট দেওয়া হয়েছিল, বিচারক এক পর্বে একটা সিদ্ধান্ত জানিয়েছেন। মাঝখানে আশফাকুল্লাহ বলছিলেন, ভাই সুপ্রিম কোর্টের মাঝখানের হস্তক্ষেপ খানিকটা আচমকাই বটে, সে হস্তক্ষেপ খানিকটাই ক্রোধ, ক্ষোভ, যাতনা, তাকে খানিকটা স্তিমিত করে দেওয়ার কাজ। হয়তো ইচ্ছাকৃত নয়, হয়তো না বুঝেই, হয়তো অসচেতন ভাবে, কিন্তু তবুও তা করেছে। এবং তারপরে প্রচুর পরিমাণে সরকারি যন্ত্র, প্রচার যন্ত্র, এই সমস্ত ব্যবহার করে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমাদেরকে বারবার করে এই কথা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে হয়ে গেছে, শেষ, যাও সবে নিজ নিজ কাজে, অপেক্ষা করো পরবর্তী আকর্ষণের জন্য। কিন্তু তবুও অভয়া মঞ্চ নাছোড়বান্দার মতন এবং জুনিয়র ডাক্তারদের সংগঠন নাছোড়বান্দার মতন, ডাক্তারদের বিভিন্ন সংগঠন নাছোড়বান্দার মতন, তারা বলে চলেছিলেন, এখনো চলেছে, যে না, বিচার হয়েছে, জাস্টিস এখনো সার্ভড হয়নি। কারণ আমরা একজন লোক, তার প্রতি সমস্ত ক্রোধ এবং ক্ষোভ উগরে দেওয়া যাচ্ছে, এইটা জেনে তার মধ্যে দিয়ে শান্ত হয়ে ঘরে ফিরে যাওয়ার জন্য রাস্তায় নামিনি সেদিন। আমরা সেদিন কোনো বিশেষ একটা ব্যক্তিকে চিহ্নিত করবার জন্যই, তাকে পেয়ে গেলেই শান্ত হয়ে যাওয়ার জন্য নামিনি। আমরা একটা গোটা অপরাধের সিস্টেম, তন্ত্র, ব্যবস্থা, যে ব্যবস্থার ধারক হয়ে দাঁড়িয়েছিল রাষ্ট্র, যে ব্যবস্থাকে শেষ পর্যন্ত সহযোগিতা করছিল রাষ্ট্র, একটা প্রতিষ্ঠানের প্রধান, প্রিন্সিপাল, তার একাধিক বক্তব্য, বয়ান, তার সহযোগী হিসেবে এমনকি প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ অংশ, ডাক্তারদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ, তারা যেভাবে নেমে এসেছিলেন, এক্সপোজড হয়েছিলেন, তা আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল যে এটা কেবলমাত্র একটা খুন বা একটা ধর্ষণের ঘটনা নয়, এটা একটা সামগ্রিক নিরাপত্তাহীনতার প্রশ্ন। এবং সেই নিরাপত্তাহীনতা থেকে এখনো পর্যন্ত আমরা মুক্ত হইনি। এখনো সব প্রশ্নের উত্তর মেলেনি। সবচেয়ে বড় এই প্রশ্নটির উত্তর মেলেনি যে কেন রাষ্ট্রের এত আগ্রহ দেখা যাচ্ছিল তখন, বিচার শেষ হওয়া শুরু হওয়ার আগেই কেন রাষ্ট্রপ্রধান তারা বিচারের চূড়ান্ত বাণী শুনিয়ে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে পড়ছিলেন। ওই যে স্লোগানটি উঠে এসেছিল, যে স্লোগান কোনো অভয়া মঞ্চ তৈরি করে দেয়নি, মানুষই তৈরি করে দিয়েছিলেন, ঘুরতে ঘুরতে, চলতে চলতে। পিপলস উইজডম যাকে বলি। ধর্ষক তোমার কে হয়? কে? ধর্ষকের স্বার্থ আর তোমার স্বার্থ কোথায় মিলে যাচ্ছে? রাষ্ট্র, জবাব দাও তুমি সেটা। একজন ধর্ষককে চিহ্নিত করে তাকে জেলখানার পিছনে পাঠিয়ে দেওয়া তা একরকম ঘটনা, আর যখন দেখতে পাওয়া যায় যে রাষ্ট্র সামহাও কোনো না কোনো ভাবে সেই গোটা ধর্ষণ প্রক্রিয়াকে লঘু করে তোলার চেষ্টা করছেন, নজর ঘোরানোর চেষ্টা করছেন, তার পিছনে সমস্ত কারণকে প্রকাশ্যে খোলাখুলি জনতার সামনে আসতে দিতে খানিকটা বাধা দিচ্ছেন, মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন একের পর এক, তখন বুঝতে হয় যে এটা সাধারণ যে কোনো ধর্ষণের মতন ঘটনা নয়। তখন রাষ্ট্রের একটা এই ভয়ঙ্কর চরিত্র আমাদের সামনে হঠাৎ করে আচমকাই বলা যেতে পারে প্রকাশিত হয়ে পড়ে। তখন ভয় আরো বাড়ে, উদ্বেগ আরো বাড়ে। তখন বুঝতে পারা যায় যে লড়াইটা কেবলমাত্র একটা ঘটনা শাস্তি দেওয়াতেই থামবে না, থামার কথা নয়। তারপর তো চলছে বিচারের প্রশ্ন, আরো বহুদিন চলবে।
এই ধরনের ক্ষেত্রে কোটি কোটি টাকা যাদের করায়ত্ত থাকে, ক্ষমতা, কানেকশন, যোগাযোগ, ওপর মহল থেকে নানা মহল পর্যন্ত যাদের ছড়াছড়ি, এই তো আমরা এখন, আপনারা সবাই হয়তো এই নাম এবং প্রসঙ্গ নিয়ে এখনো পর্যন্ত সব জানেন না, আমরাও কেউ জানি না, আমিও জানি না, কিন্তু তবু যে এপস্টেইন ফাইল বলে যে ফাইল ক্রমাগত আবিষ্কার হচ্ছে, আটকে আটকে উঠছেন মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষজন যারা, যাদেরকে আমরা চিনেছি, সম্মানও করেছি কখনো কখনো। কে নেই সে তালিকার মধ্যে? লেখক, ডাক্তার, রাষ্ট্রনেতা, গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ, এমনকি চিন্তাবিদ, ভাবুকেরা পর্যন্ত, ইন্টেলেকচুয়াল বলে যাদের পরিচয়, সম্মান, তাদেরও অনেকে কিভাবে জড়িত ছিলেন। একটা দেশের নির্বাচিত প্রধান, তিনিও পর্যন্ত কিভাবে চূড়ান্ত ধারাবাহিক শিশু নিগ্রহ, শিশু যৌনতার প্রশ্নে, যৌন অত্যাচারের প্রশ্নে কিভাবে তাদের সকলের নাম জড়িয়ে গেছে আচমকা। মানুষ আটকে আটকে উঠছে, যেরকম হয় এই লোকেরা, এরাও, ইনিও। আমরা জানি না তেমন কোনো ফাইল ভবিষ্যতে আবিষ্কার হবে কিনা। আরজিকর কাণ্ডের পেছনে, ঘটনার পেছনে অনেক কথা উঠেছিল। উপরের হাত, তারা শেষ পর্যন্ত ওষুধ কেলেঙ্কারি পর্যন্ত তাদের নাকি যোগ সাজস আছে। এ কথা আজকের নতুন নয়, আগেও উঠেছে, পরেও থাকবে। যে ওষুধ আমরা খাই, খেতে বাধ্য হই, সে ওষুধের কতটা নির্ভুল, কতটা ভেজাল, সে কারবারে কারা যুক্ত, কোন কোন নাম সেখানে আছে, সব আমাদের জানা হয়নি এখন। এই সবই এই বড় লম্বা লড়াইয়ের সঙ্গে জুড়ে আছে। কিন্তু এই সব কথা উঠছে কেন রাষ্ট্র সংক্রান্ত, দেশ সংক্রান্ত আলোচনায়? কারণ এগুলি তো সবচেয়ে আগে ওঠার কথা। আস্তাকুল্লাহ বলছিল একবার, দেশ আর রাষ্ট্র সংক্রান্ত তফাতের প্রশ্ন। আমরা তো দেশে বাঁচি রোজ, প্রতিদিন, সকাল থেকে রাত্রি পর্যন্ত। সাধারণ শ্রমজীবী মানুষ, কৃষক, চা বাগানের কর্মী, মাস্টার মশাই, স্কুলের দিদিমণি, শিক্ষক, তাদের প্রতিদিনকার বেঁচে থাকা দেশে বেঁচে থাকা, সম্পর্কে বেঁচে থাকা, আত্মীয়তায় বেঁচে থাকা, পাশের বাড়ি, পাশের পাড়া, তাদের সঙ্গে যোগাযোগে বেঁচে থাকা, প্রেমে, স্নেহে, প্রীতিতে, শ্রদ্ধায়। আর উপর থেকে বারবার আমাদের এই দেশের যে বিশেষ চরিত্র, তাকে নষ্ট করে দেওয়া, ঘেঁটে দেওয়া, আবছা করে দেওয়া, অস্পষ্ট করে দেওয়া, তার উদ্যোগ থাকে যে বিশেষ একটা শক্তি কেন্দ্রে, যার প্রধান কাজই হচ্ছে কেবলমাত্র একটা সীমানা বানানো, কেবল একটা সীমানা বানানো। আর সীমানার বাইরে ক্রমাগত কল্পিত এবং সত্য দুরকমই থাকে। সত্যের উপরে দাঁড়িয়ে কিছু কল্পনা, কল্পনার উপরে ভর করে কিছু কিছু সত্যকে মিথ্যায় রূপান্তরিত করা, এসব নানা প্রসঙ্গ থাকে। তারা ক্রমাগত এক ধরনের ভীতি তৈরি করবার চেষ্টা করে যান। সীমান্তেই শেষ পর্যন্ত রাষ্ট্রের সমস্ত কাজ ফুরিয়ে যায়। শেষ পর্যন্ত রাষ্ট্র হয়ে দাঁড়ায় কেবল নাম গুনতি করবার, পরিচয় বিলি করবার একটা যন্ত্র, আর শোষণ করবার, চিড়ে চাপটা করবার, কেবলমাত্র শাসন করবার, ওইটাই তার কাজ। শাসন করবার মতন কোন লোক না পেলে রাষ্ট্রের ভারী ভয় ধরে যায়। এ কি, শাসন করবার কেউ নেই? কাকে অত্যাচার করব? কার জিভ টেনে ছিঁড়ে ফেলবো? কাকে জেলখানায় ভরবো? কার পারমিট ফেরত নিয়ে নেব? কাকে বলবো তোমাকে বেঘর করে দিলাম আজ থেকে? কাকে বলবো তুমি ডিভোটার হয়ে গেলে, তোমার নাম তালিকা থেকে কেটে দিলাম? এই যদি না করতে পারে তাহলে রাষ্ট্র খুব বিপদ। ওইটাই তার প্রধান কাজ, নিয়ন্ত্রণ করা, শাসন করা, সম্পর্কিত করা নয়। আমাদের এই গোটা পরিস্থিতিটির মধ্যে যে মানুষ দেশে বাঁচে সাধারণভাবে, সূর্য ডোবা দেখে, সূর্যোদয় দেখে, ছেলেকে বা মেয়েকে স্কুলে পড়তে পাঠায়, অয়ে অজগর আসছে তেড়ে বছরের পর বছর, যুগের পর যুগ সন্তানের মধ্যে সঞ্চারিত করে দেয়, অক্ষর চেনাতে, আলপথ চেনাতে, ঝর্ণা চেনাতে, সর্ষের ক্ষেত চেনাতে, চা পাতা চেনাতে। সেই সব কাণ্ড কারখানার মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ে ভোটার কার্ড,
আইডেন্টিটি কার্ড, পরিচিতিপত্র। আতঙ্ক আপনারা খেয়াল করছেন না? সবাই খেয়াল করছে, এখন আরো বেশি করে করছে। এখন এসআইআর এর কারুকার্য চলছে, নকশা, চমৎকার নকশা। আজকেও তো সুপ্রিম কোর্টের একটা শুনানির পর্ব ছিল। আমাদের এই রাজ্যের এক প্রান্তের, প্রান্ত কথাটা বলছি ইচ্ছে করে, একটু অন্য কথা পরে বলবো, তাই এক প্রান্তের এক ভদ্র মহিলা মুস্তারি বানু, আমরা কেউই বলছিলাম না আমরা ভদ্রলোক। ভদ্রলোক কথাটা মাঝে মাঝে বললে এখন হাসি পায়, নিজেদের গায়ে যেন নিজেরাই থুতু ছিটিয়ে দিচ্ছে বলে মনে হয়। আমরা ভদ্রলোক খুব বেশি করে বলতে পারলাম না, 2-4 বার বললাম হ্যাঁ এসআইআর তো ভালো জিনিস, হওয়াই উচিত। কিন্তু আমরা কেউ বলার আগেই মুস্তারি বানু, ওই প্রান্ত থেকে এক ভদ্রমহিলা, তিনি কোন এক উপায়ে রেগে মেগে অত্যাচার দেখে, ডিসক্রিপেন্সি, তা আবার লজিক্যাল, এসব শুনে বারবার হ্যারাসমেন্ট দেখতে দেখতে বিধ্বস্ত হয়ে তিনি একটি মামলা করেছিলেন এই ব্যবস্থার বিরুদ্ধে। আরো অনেকে করেছিলেন, কিন্তু মুস্তারি বানু তো প্রান্তের লোক, ভগবান গোলা। তার মামলা আস্তে আস্তে চাপা পড়তে থাকে কাগজের তলায়, কাগজের তলায়, কাগজের তলায়। অন্য কোনো মামলা আস্তে আস্তে উপরে উঠতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত যাই হোক, মুস্তারি বানু গেছেন, আজকে উপস্থিত ছিলেন। গোটা দেশের সামনে এই কথাটি জানানো, তার মামলা এবং আরো অনেকের মামলা, কারোর মামলাকে আমি খাটো করছি না, কারোর মামলা করার, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কথা বলা খাটো করছি না, সম্মানই করছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলছি যে মুস্তারি বানুকে যে প্রান্তিক বলে চিহ্নিত করার আমাদের ভদ্রলোকী প্রবণতা, প্রান্তিক মুস্তারি বানু, এইটা বন্ধ হওয়া দরকার। ওইটা বন্ধ না হলে শেষ পর্যন্ত মুস্তারি বানুর পিটিশন সেইটার তলায় ক্রমশ যেতেই থাকে। মুস্তারি বানু প্রান্ত না, উনি কেন্দ্র, উনি কেন্দ্র, গোটা ভারতবর্ষেরই কেন্দ্র মুস্তারি বানু। বিরাট কোনো ক্ষমতা না থাকা সত্ত্বেও একটা গোটা দেশের সাধারণভাবে পরম্পরাক্রমে থাকা নাগরিককে রাষ্ট্র এসে হঠাৎ হামলে পড়ে বলবার চেষ্টা করছে কাগজ দেখা। কাগজ গুছিয়ে রেখেছিস এত বছর? বাবার বয়সের সঙ্গে তোর বয়সের ভেদ আমাদের হিসেব অনুযায়ী হচ্ছে না কেন? আমার হিসেব অনুযায়ী তোর মাথার কাপড় 2 ইঞ্চি কম বা বেশি নয় কেন? আমার হিসেব অনুযায়ী তোর বাড়িতে 6 জন বা 4 জন বা 5 জন সন্তান থাকবে বা থাকবে না কেন? আমার হিসেব, আমি রাষ্ট্র, আমি প্রধান, আমি ক্ষমতা, আমি ঠিক করেছি। সংবিধানে আছে, কে তোয়াক্কা রাখে? রাষ্ট্রের প্রতিনিধির সব তোয়াক্কা নেই। সে ঠিক করে আচমকা, হঠাৎ মনে হয় 5 জনের বেশি, 6 জনের বেশি সন্তান হলে ডিসক্রিপেন্সি, বাবা মায়ের সঙ্গে বয়সের তফাৎ 15, 16, 18, 20 এর বেশি হলে ডিসক্রিপেন্সি। পুরনো রাজতন্ত্রের মতো নিচু, ডাকে পাঠাও তাকে, তারপর সে ছুটে বেড়াক। আমার পরিচিত, খুবই পরিচিত, আত্মজনই বলা যেতে পারে, নামটি শুধু বলবো না, রাষ্ট্রের সামনে দেশের মানুষের কি বিপদ হয় দেখুন, আত্মজনই বলবো না। আজ থেকে 22-25 বছর আগে এক গভীর রাত্রিবেলায় এক ভদ্র মহিলাকে ধর্ষণের পরে গাড়ি থেকে ফেলে চলে যায় দুষ্কৃতীরা কলকাতায়। সহায় সম্বলহীন, আত্মীয় স্বজনহীন সেই মা একটি সন্তানের জন্ম দেন। তারপর সে মাও মারা যান কালের নিয়মে। সেই সন্তান একা একা বড় হয়। কোন রাষ্ট্র তার খেয়াল রাখে, দেশ তাকে বাঁচিয়েছিল। বাবা নেই, মা নেই, বাবার পরিচয়টাও নেই। তারপর তিল তিল করে দেশ তাকে বাঁচিয়েছে, বড় করেছে। খানিক লেখাপড়া শিখেছে, তারপর শেখেনি, চায়ের দোকানে কাজ করে।
সরকারি নিয়ম কানুন সমস্ত করে টোরে তার একটা ভোটার কার্ড হয়েছে, আধার কার্ডও সে পেয়েছে। কিন্তু এসআইআর এর রাষ্ট্রের বড় বাবুরা এসেছেন, এবার তারা বলছেন যে না, এ তো হবে না। 2002 সালের ভোটার লিস্টে বাপের নাম আছে? নেই। মায়ের নাম আছে? নেই। জানি না তো বাবাকে। হবে না, তুমি ভোটার নাও। 2025-এর ভোটার লিস্টে নাম থাকলেও তুমি ভোটার নাও। আচ্ছা, তাহলে ডোমিসাইল সার্টিফিকেট আনলে হবে না? তাও হবে না। যাও ডিএম এর কাছ থেকে নিয়ে এসো। এই ছেলেটি কোথায় যাবে এবারে? রাষ্ট্র কোমর বেঁধে তাকে জানানো হয়েছে, তাদেরকে জানানো হয়েছে যে এইটা ঘটনা, এটা ঘটেছে তার সঙ্গে। তার বাবার পরিচয় নেই, তার মায়ের সম্পর্কে তার ধারণাও নেই, কিন্তু গত 20, 22, 25 বছর ধরে এই দেশের মাটিতে সে পা দিয়ে হেঁটেছে। এই দেশের অনেক ভোটার কার্ডওয়ালা নাগরিককে সে চা বানিয়ে দিয়েছে। এই দেশের বাতাস থেকে সে অক্সিজেন নিয়েছে। এবারে কাগজ না থাকার ফলে তার ভোটাধিকার নেই। আমি এখনো জানি না শেষ পর্যন্ত কি হবে। তার উপযুক্ত কোনো কাগজই সে জমা দিতে পারছে না। দেশ তাকে রেখেছে, রাখবে, বুকে আগলে রাখবার চেষ্টা করবে, কিন্তু দেশে তো হবে না শেষ পর্যন্ত। দেশ আর রাষ্ট্র এইভাবে মুখোমুখি এসে দাঁড়ায়। দেশ নেয়, কাছে টানে, রাষ্ট্র বাদ দেয়, এক্সক্লুড করে, বাতিল করে, পীড়ন করে। এসব কথা বললে বা শুনলে আমাকে রাষ্ট্রদ্রোহী বলতে পারেন কেউ। তো আমি রাষ্ট্রদ্রোহী কি? রবীন্দ্রনাথ ঠাকুর আমার থেকে কত বড় রাষ্ট্রদ্রোহী। তিনি দেশদ্রোহীও তকমা পেয়ে যেতে পারতেন আজকে। সেই কত আগে 1904 খ্রিস্টাব্দে স্বদেশী সমাজ বলে একটা প্রবন্ধ লিখেছিলেন রবীন্দ্রনাথ। সেই প্রবন্ধের আগে এবং পরে আরো নানা সময় দেশ আর রাষ্ট্র নিয়ে তার নানা কথা ছিল। আমি আপনাদের ভারাক্রান্ত করব না সেসব কথা বলে। 1916-17 সালে রবীন্দ্রনাথের লেখা বক্তৃতা দিকে দিকে ছড়িয়েছে, বই আকারেও বেরিয়েছে। দেশে বলেছেন, বিদেশে বলেছেন, আমেরিকায় বলেছেন, জাপানে বলেছেন। জাতীয়তাবাদ শেষ পর্যন্ত, ন্যাশনালিজম শেষ পর্যন্ত কত ভয়ানক হয়ে উঠতে পারে একটা দেশের পক্ষে, মানুষের পক্ষে, সাবধান করবার চেষ্টা করেছিলেন রবীন্দ্রনাথ। কিন্তু আমরা তো শুনি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এখন শত্রুরই মতন প্রায়। আমরা ক্রমশ রাষ্ট্রবাদী হয়ে উঠবার সাধনা করে গেছি, আর এই আজকে এসে দাঁড়িয়েছে এখানে। এখনো পর্যন্ত আমাদের খুব যে ঘুম ভেঙেছে তা নয়। এখনো পর্যন্ত রাষ্ট্রের দিকে আঙুল তুলে এই কথাটা সবসময় আমরা বলে উঠতে পারছি না যে রাষ্ট্র, তুমি আমাকে নিরাপত্তা দেওয়ার কথা ছিল, ওই কারণে তোমাকে বানানো হয়েছিল, নাহলে তো দেশেই চলতো। তুমি তাতে ব্যর্থ। তুমি পাহাড় বিক্রি করে দাও, তুমি নদী বিক্রি করে দাও। এখানে জলপাইগুড়িতে আসবার আগে রাস্তায় আমার বন্ধুর সঙ্গে আসছিলাম, যার সঙ্গে তিনি একের পর এক লাইন দিয়ে দেখাচ্ছিলেন। কয়েক বছর আগেই আপনাদের অভিজ্ঞতার মধ্যে আছে, বড় সমস্ত গাছ ছিল, হয়তো 100 বছর 150 বছরের পুরনো গাছ, সাফ করে দেওয়া হয়েছে। শুধু এখানে নয়, পশ্চিমবঙ্গের আরো বহু জায়গাতে মাইলের পর মাইল রাস্তা গাছ কেটে সাফ করে দেওয়া হয়েছে। রাস্তা হবে, আরো উন্নতি হবে, ব্রিজ হবে, ড্যাম হবে। আত্মহত্যার কাজ করে চলেছি। গণ আন্দোলন হয়নি? আমি বন্ধুকে জিজ্ঞেস করলাম, সহযোদ্ধাকে, বাধা দেয়নি মানুষজন? দিয়েছে, সাইকেলে মিছিল করেছে, গ্রামে গ্রামে গেছে, লিফলেট বিলি করেছে, একবার দুবার তিনবার অবস্থান বিক্ষোভ জানিয়েছে, তারপরেও কিছু হয়নি। একটা গোটা দেশকে চোখের সামনে লোপাট করে দেওয়া হচ্ছে। দেশকে মারিয়ে কুচলে ধ্বংস করে তার উপরে রাষ্ট্রের ইমারত বানানো হচ্ছে। কে থাকবে ওই ইমারতে? ক্রমশ আমার চা বাগানের শ্রমিক ভাই বোন, আত্মীয় স্বজন, তারা আরো বিষণ্ণ। তাদের মুখের বলিরেখা আরো গভীর, আরো বেদনার্ত হয়েও চলেইছে। কেবল চোখের সামনের তিস্তা। আজকেই আমি একটা ছোট লেখা পড়ছিলাম বন্ধুর দেওয়া ঘটনাচক্রে। সেই লেখাটিতে
এক নেপালি লেখক লিখেছেন, তার বাংলা তর্জমা করেছেন আমার খুব যাদবপুরের বহু পুরনো বন্ধু সমীক চক্রবর্তী। তিস্তার বদলে যাওয়ার গল্প এই নামের সেই লেখা, ছুদেন কাবিম তার লেখা বাংলা তর্জমা করেছেন সমীকদা। কি আত্মনাদ যুক্ত লেখা, কাতরোক্তি যুক্ত লেখা। চোখের সামনে রাষ্ট্র খুব লেখে নিচ্ছে আমার দেশ, আমার নদী, পাহাড়, অরণ্য, আর একটার পর একটা টোপ দিচ্ছে উন্নতির। এইভাবে ক্রমাগত আমার সঙ্গে তঞ্চকতা হচ্ছে। সেই তঞ্চকতারই একটা চিহ্ন অভয়া। অভয়ার অত্যাচার, তাকে হত্যা করার কাণ্ডে যারা জড়িত তারাই গাছ কাটার সঙ্গে জড়িত, তারাই পাহাড় বিক্রি করার সঙ্গে জড়িত, তারাই শেষ পর্যন্ত জাল ওষুধের সঙ্গে জড়িত, তারাই গোটা দেশকে লোপাট করে দেওয়ার সঙ্গে জড়িত, তারাই শেষ পর্যন্ত রাষ্ট্রকে আমার উপরে, আমার বিছানার উপরে চাপিয়ে দেওয়ার কাজে জড়িত। গণ আন্দোলন কেমন করে হবে এর কোনো মেডিজই আমার কাছে নেই। গোপাদি একরকম বলছিলেন, এটা একটা পথ বৈকি, নানা দলের মানুষ আছেন, দলের পতাকাটা একটুখানি বাইরে রেখে একসঙ্গে এসে যতদূর যাওয়া যায়, কোথাও খিটিমিটি লাগলে চলে যাবেন, জোর করে কাউকে ধরে রাখার কথা নাই। কিন্তু যতক্ষণ না লাগে, যতক্ষণ দেখতে পাচ্ছি যে দেশ পায়ের তলা থেকে চলে যাচ্ছে, আমারই দেশ, এ আমারই, আর কারণ নয়, সেই দেশ চলে যেতে দেখলে আমি যতদূর পর্যন্ত সহযোদ্ধাকে খুঁজে পাবো একই রকম কথা বলছেন, ততক্ষণ পর্যন্ত তার সঙ্গে পা হাঁটবো। গাছ কাটা হলেও যাব, পাহাড় কাটা হলেও যাব, পাহাড়ে বিপজ্জনক ব্রিজ বানানো হলেও যাব। রঙ্গিতকে শুকিয়ে শেষ করে দেওয়া হচ্ছে আমার ইতিহাস থেকে, আমার জীবনযাপন থেকে, আমার গল্প থেকে, আমার স্মৃতিকথা থেকে, আমার ছেলেবেলা থেকে। রঙ্গিতকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে, দেখলে ছুটে যাব। ওরা বারবার বলার চেষ্টা করবে যে রাষ্ট্রই শেষ কথা, আর আমরা বারবার বলার চেষ্টা করবো যে না, দেশ শেষ কথা। রাষ্ট্র টেম্পোরারি, সাময়িক, কারণ দেশ হচ্ছে মানুষ সংলগ্ন। মানুষ যেখানে দাঁড়িয়ে থাকে সেটা দেশ, রাষ্ট্রে দাঁড়ায় না। আর রাষ্ট্র ব্যর্থ সব দিক থেকে, শেষ পর্যন্ত তার ব্যর্থতার সীমানা এত দূর পর্যন্ত এসেছে, সে আমার পরিচিতি পত্র নিয়েও পর্যন্ত শঙ্কিত। সে এখন নিজের ছায়াকেও ভয় পায়। তা নাহলে একটা দেশের নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্য দিবালোকে একথা দিনের মধ্যে বলতে পারেন যে মুসলমানদেরকে সবচেয়ে বেশি সব রকমের শায়েস্তা করো, 5 টাকা ভাড়া হলে 4 টাকা দাও, 1 টাকা দিও না, অত্যাচার করো ওদেরকে। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ছবি ছাপেন, না হলে গুলি করছেন মুখ্যমন্ত্রী, সে গুলি গিয়ে লাগছে 2জন চিহ্নিত মুসলমান মানুষের গায়ে, বলছেন নো মার্সি, সেখানে লেখা আছে বড় বড় হরফে নো মার্সি। হিমন্ত বিশ্ব শর্মা আমারই দেশের, না দেশের না, রাষ্ট্রের, আমার দেশের সীমানার মধ্যে এই ঘৃণ্য বয়ান তাকে আমি রাখার কথা ভাবতেই পারি না, চিন্তাই করতে পারি না। কিন্তু তিনি বলেছেন এবং তার কিছু হয়নি। যে সুপ্রিম কোর্ট মহামান্য বিচারপতিরা তারা অভয়াকাণ্ডের ঘটনায় ওই সময়ে স্বতঃপ্রণোদিত হয়ে নেমে এসে কতগুলি সিদ্ধান্ত জানিয়েছিলেন, জানতে চেয়েছিলেন, রিপোর্ট দেখে আঁতকে উঠেছেন, তাদের আঁতকে ওঠাটা গোটা দেশ দেখেছে এবং দেখে তারাও আঁতকে উঠেছে। কিন্তু তারপর সে আঁতকে ওঠার আর কিছু হয়নি। সেই মহামান্য সুপ্রিম কোর্ট কোন সুমোটো নিজের থেকে স্বতঃপ্রণোদিত কোন অর্ডার ইস্যু করেননি, বলেননি যে একটা নির্বাচিত সরকারের প্রতিনিধি প্রধান, তিনি সংবিধানের শপথ নেওয়া একজন মানুষ, তিনি এই বৈষম্যের কথা বলতে পারেন না। আমি তো ছোট মানুষ, খুবই তুচ্ছাতি তুচ্ছ, কিন্তু আমার মনে হলো এই সংবিধানের শপথ নেওয়ার পর একজন মানুষ এ কথা বললে তার কি সেই পদে থাকার কথা? কিন্তু আছেন তিনি, থাকবেন তিনি। আমি এই দাবি করছি না, আমাকে ভুল বুঝবেন না আপনারা।
অভয় মঞ্চের এ বিষয়েও একটা স্টেটমেন্ট ইস্যু করা উচিত না, তা বলছি। আমি বলছি এইটুকুই শুধু, যে এইটা আমার দেশের অবস্থা বর্তমান। অভয় মঞ্চ বা তার মতো অন্য আরো মঞ্চ যতদূর পর্যন্ত একসঙ্গে হাঁটা যায়, এই বিপন্নতাকে লক্ষ্য করে দেখে, মাথায় রেখে, যতদূর পর্যন্ত লিঙ্গ বৈষম্য, অত্যাচার, মেয়ে বলে বিশেষ করে আলাদা করে দাবিয়ে রাখা, ধ্বংস করা, কখন এই গোটা পরিস্থিতিটি শেষ পর্যন্ত বানিয়ে তুললো আমাদের কাছে রাষ্ট্র। এর আগে ছিল না কি? ছিল, একরকম ভাবে ছিল, কিন্তু আগ বাড়িয়ে উঠে এসে উঁকি মেরে নিজে থেকে তাকে একটা, কিন্তু আমিও করব, আমি কোনো পলিটিক্যাল পার্টিতে যুক্ত থাকি বা না থাকি, পাশের লোককে বলবো এটা অন্যায়, আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আমি কিছুতেই ভুলছি না, ভুলতে রিফিউজ করছি। কারণ ওদের সবচেয়ে বড় শক্তি এই প্রতিপক্ষের, এই রাষ্ট্রের। গোপাদি কোনো একটা সরকারের কথা বলতে না করেছেন আমি বলছি না, প্রায় সব সরকারের এটা অস্ত্র, ভোলানো। ও ভুলে যাবে ঠিক, এইটা জনতা একত্রে একযোগে বলতে পারে বলছি না, ভুলিনি। কাঁপা কাঁপা হাতে একটা প্রদীপ কিংবা টর্চ জ্বালিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে একটা গাছের তলায় এসে দাঁড়িয়েছিলেন, আর খুব চিৎকার করতে পারছিলেন না, তবুও বলছিলেন উই ওয়ান্ট জাস্টিস। ওইটা কি করে ভুলবো? ওইটা বলা সম্ভব নয়। ন্যায়ের দাবি নিজেদের স্বার্থে। এই যে দুটি বাচ্চা অনেকক্ষণ ধরে মঞ্চে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, এই যে জয়কামের মা, এদের সকলের স্বার্থে, এরা আমাদেরই সন্তান, এদের স্বার্থে। 1968 সাল থেকে স্বচ্ছ দৃষ্টিবাণী মডার্ন অপটিক্স চাকদহ। প্রতিদিন চোখের অভিজ্ঞ ডাক্তারবাবু এবং দৃষ্টি বিশেষজ্ঞদের পরামর্শ পেতে আজই ফোন করুন 9046326221 নম্বরে। চাকদাহ বাসস্ট্যান্ড, জ্যোতি মার্কেটের বিপরীতে। অর্শ রোগের ধন্বন্তরী চিকিৎসা। আজই আসুন RM চোখ অ্যান্ড আয়ুর হেলথ কেয়ার। সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজই আসুন।